দর্শক, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না গরুর চামড়া। 2 থেকে 2.5 লাখ টাকা দামের গরুর চামড়ার দাম বলা হচ্ছে 500 থেকে 600 টাকা। হতাশা প্রকাশ করছেন মৌসুমি ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যবসা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চামড়া নিয়ে যাচ্ছেন মৌসুমি ব্যবসায়ীরা। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা চামড়া বিক্রির অস্থায়ী কেন্দ্র, সেখানে ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না। সাধারণত মাঝারি আকারের গরুর চামড়া 15 থেকে 22 বর্গফুট হয়ে থাকে। সেই হিসেবে ঢাকার ভেতরে এর দাম দাঁড়ায় 900 থেকে 1500 টাকা, ঢাকার বাইরে 800 থেকে 1300 টাকা। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। আড়তদারের প্রতিনিধিরা বলছেন, নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়, কারণ লবণ এবং রাসায়নিকের দাম ঊর্ধ্বমুখী। বেশি দামের চামড়া কিনলে লোকসানের মুখে পড়তে হবে। এদিকে দাম নির্ধারণ করা হলেও তদারকি করছে না কোনো প্রতিষ্ঠান। চামড়া কোনো দামই বলে না। এই যে 500 টাকা কয়, 400 টাকা, আবার হিসারা মারে। একজন 800 টাকা আবার ইশারা দেয়। 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। এই দেশ হলে সিন্ডিকেটে ভরা। 2 লাখ টাকা গরু এখানে বলে 400 টাকা, 500 টাকা, 350 টাকা এইভাবে বলে। নাহলে এখানে এইভাবে দাম হইলে কিভাবে চলবো? চামড়া সংগ্রহের কার্যক্রম জানাবেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি পোস্তার আড়তে, সেখানে আছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, আড়তে চামড়া সংগ্রহের ব্যস্ততা কেমন দেখছেন? দাম নিয়ে বিক্রেতারা কি বলছেন? চামড়া সংগ্রহের ব্যস্ততা পোস্তার আড়তগুলোতে এখনও পুরোপুরি শুরু হয়নি। চামড়া আসতে শুরু করেছে। আমরা এখানে 4:30টার পর থেকেই আমরা বেশ কয়েকটি স্পট ঘুরে দেখেছি, যেগুলো আসলে প্রবেশ মুখেই আমরা দেখেছি যে বেশি চামড়া সংগ্রহ হচ্ছে, এবং এখানকার যারা আড়ত মালিক রয়েছেন তারা বলছেন হয়তো ওই চামড়াগুলো বেশি হেমায়েতপুরের যে ট্যানারি পল্লী আছে সেই শিল্প মালিকরা হয়তো কিনে নিয়ে যাচ্ছেন, যে কারণে আমরা এই সময় অন্যান্য বছরে যে পরিমাণে চামড়াবাহী কিংবা চামড়া পরিবহন করা গাড়ি দেখি, যে পরিমাণ ট্রাক এখানে আসে, সেই পরিমাণ ট্রাক কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আপনি যে ব্যস্ততার কথা বলছিলেন, তবে তারা বলছেন যে হয়তো সন্ধ্যার পরে পোস্তার যে আড়ত রয়েছে সেখানে চামড়া আসার পরিমাণ বাড়বে, তখন হয়তো তাদের ব্যস্ততাও বাড়বে, এবং এখনই যারা যতটুকু কিনতে পেরেছেন তারা সেই চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণ করা শুরু করেছেন। আর দরদামের যে বিষয়টি, আসলে আপনি জানেন যে গেল কয়েক বছর ধরেই কিন্তু দরদাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে এক ধরনের ভুল বোঝাবুঝি রয়েছে কিংবা মতপার্থক্য রয়েছে। সরকারের পক্ষ থেকে যে দামটি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি আসলে আপনি জানেন যে প্রতি বর্গফুট চামড়ার দাম, গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে 62 থেকে 67 টাকা। কিন্তু আমরা কয়েকটি বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করে যেটি দেখেছি, আসলে প্রতি বর্গফুট চামড়া তারা যেটি বিক্রি করতে পেরেছেন সেটি 20 থেকে 25 টাকা বর্গফুট বিক্রি করতে পেরেছেন। অর্থাৎ সরকার নির্ধারিত দামের চেয়ে অর্ধেকেরও কম দামে তারা চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন, কারণ এর বেশি দাম আসলে তারা বিভিন্ন আড়তে ঘুরে পাননি। এবং আড়তদারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সেটি তারা যেটি বলছেন যে সরকার যে দামটি নির্ধারণ করে দেয় সেটি আসলে লবণযুক্ত চামড়া, সেই চামড়াটি লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হয়, যেটি আসলে কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়নি। তো একটি চামড়া কেনার পরে আসলে তার সেখানে 300 থেকে 350 টাকা পর্যন্ত তাদের খরচ হবে, যে কারণে তারা চামড়া এই দামে কিনছেন। কারণ তারা বলছেন যে এরপরেও আসলে তারাও আবার লাভ পাবেন কিনা ট্যানারি মালিকদের কাছে যখন বিক্রি করবেন, সেটি নিয়েও তারা সন্দেহ আছে। তবে দাম নিয়ে আসলে বিক্রেতারা। আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা একটু হেমায়তপুরে যুক্ত হতে চাই, ট্যানারি শিল্পনগরীতে। সেখানে আছেন সহকর্মী হুমায়ুন রশিদ। হুমায়ুন, ট্যানারিতে কি চামড়া আসা শুরু হয়েছে কিনা, কি দেখছেন সেখানের খবর একটু জানাবেন। চামড়া আসা শুরু হয়েছে, কিন্তু এখনও সেই চামড়া ট্রাক থেকে নামানো কিংবা সেই চামড়াগুলো ট্যানারিতে পৌঁছে যাওয়া, সেই প্রক্রিয়া কেবল শুরুই হয়েছে। এখনও ট্যানারিগুলো খালি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্যানারিগুলো প্রস্তুত করা হয়েছে আসলে কোরবানির যে পশুর চামড়া, সেই চামড়া সংগ্রহের জন্য। আমরা সকাল থেকে কথা বলছিলাম ট্যানারি যারা মালিক রয়েছেন, যারা চামড়া বিক্রেতা রয়েছেন, তাদের সবার সাথেই। কোরবানি উপলক্ষে তাদের সবার প্রস্তুতি ভালো, কিন্তু তাদের যে প্রধান সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে লভ্যাংশ মেলা নিয়ে, লাভ মেলা নিয়ে। তারা যেটি বলছেন যে সরকার যে দাম নির্ধারিত করেছে, চামড়া বিক্রেতারা যখন কিনা আড়তদার এবং যখন কিনা ট্যানারির কাছে যাচ্ছেন, তারা সেই দামের অর্ধেক দামও পাচ্ছেন না। যেই গরুর চামড়া 1600 থেকে 1800 কিংবা 2000 টাকার হওয়ার কথা, সেই চামড়া কিন্তু বিক্রি হচ্ছে 600 টাকায়, 500 টাকায়।
চামড়া বিক্রেতাদের যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে সিন্ডিকেটের কবলে আসলে এই দামটা নির্ধারণ হয়ে থাকে, কিন্তু আড়তদার এবং যারা কিনা ট্যানারি মালিক রয়েছেন তাদের কথা ভিন্ন। তারা বলছেন যে আগে এই 2500-2600 টাকা চামড়া কিনেও তারা লাভ করতে পারতেন, কিন্তু এখন আসলে 500-600 টাকা চামড়া কিনেও তারা শঙ্কায় থাকেন তারা আসলে লাভ করতে পারবেন কিনা। কেননা সিটিপি যে ট্যানারির যে সিটিপি সেটি বাস্তবায়ন হয়নি। আমরা এখন যেটি দেখাচ্ছি যে বর্জ্য যে শোধনাগার রয়েছে ট্যানারি শিল্পের এখানে, সেখানেও আসলে খুব একটা উন্নয়ন হয়নি। এমনি খোলা পরিবেশেই কিন্তু বর্জ্য রাখা হচ্ছে। তো এর ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে চায়না ছাড়া আসলে আন্তর্জাতিক যে বাজার, পরিবেশের এরকম অবস্থার কারণে আন্তর্জাতিক বাজারটা কিন্তু আমরা ধরতে পারছি না, এবং একটি দেশের হাতে যখন বাজার চলে যায় তখন সেই রপ্তানির যে দাম, সেই দামটাও আমরা পুরোপুরি পাচ্ছি না। হুমায়ুন, আপনাকে অনেক ধন্যবাদ। ঈদের আনন্দের সঙ্গে রাজধানী জুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতার বিশাল কর্মযজ্ঞ। পশু কোরবানির পরপরই নগরীকে দ্রুত পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে 2 সিটি কর্পোরেশনের প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী। সকাল থেকে ঢাকা শহরের অলিগুলি, প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন পশুর হাট ও আবাসিক এলাকায় চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম, যা পরবর্তীতে নিয়ে যাওয়া হচ্ছে ওয়ার্ড ভিত্তিক STS গুলোতে। এরপর এসব বর্জ্য চলে যাবে ল্যান্ডফিলে। এই কর্মযজ্ঞের সাথে জড়িত সবার ছুটিও বাতিল করা হয়েছে। সিটি কর্পোরেশন বলছে ঈদের দিন থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে টানা 3 দিন। দ্রুতই বর্জ্য অপসারণের পাশাপাশি নগরবাসীকেও নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়েছে। ঈদের তো বন্ধ পাইতেছি না, সারা বছর যদি কাজ করে যদি আমরা যদি বন্ধ না পাই তাহলে কি লাভ হইলো? আমরা একটু গরু মাংস খাইতে পাই না, কিছু পোলা বানো খাইতে পাই না। পরিবারের কথা মনে করলে কি করবো? এই কাম করে দেওয়া কোনো সময় পাওয়া যায় না, অনেক ঝামেলা। পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সুন্দরভাবে করে রাখতে চাই। এবারে নাটোরে যুক্ত হতে চাই সহকর্মী নাজমুল হাসানের সঙ্গে কথা বলবো। নাজমুল, অনেকটা বেলা গড়িয়েছে, চামড়া কেনাবেচার এখনকার চিত্র আপনি কেমন দেখছেন? আর ওতে চামড়া আসা শুরু হয়েছে কিনা? ইতিমধ্যে কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া রোড নাটোরের চক বৈদ্যনাথে চামড়া আসা শুরু করেছে। আজকে কিন্তু বিভিন্ন জায়গার চামড়া অর্থাৎ নাটোরের আশপাশের কাঁচা চামড়া এখানে আসা শুরু হয়েছে এবং ক্রেতা বিক্রেতার হাঁকডাকে কিন্তু মুখরিত হয়ে উঠেছে আড়তটি। আমরা দেখেছি যে মৌসুমে ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে তারা চামড়ার প্রত্যাশিত দাম পাচ্ছেন না। এক একটি চামড়া তারা 1200 টাকা করে গরুর চামড়া কিনে এসে এখানে 1800 টাকা দাম বলছে। খাসির চামড়া প্রতি পিস 200 টাকা 20 টাকা করে বিক্রি হচ্ছে। অপরদিকে যে আড়তদাররা বলছেন যে তারা সরকার নির্ধারিত দামেই চামড়া কিনছেন। আসলে তারা অভিযোগ করছেন যে মৌসুমি ব্যবসায়ীরা আসলে এ গ্রেডের চামড়া, যেগুলো ভালো মানের চামড়া কিনতে পারছেন না, যেই চামড়াগুলো ল্যাম্পি স্কিন ডিজিজ রয়েছে সেই চামড়াগুলোর প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না। অপরদিকে আড়তদাররা আরও একটি কথা বলছেন যে এখানে লবণের দাম বৃদ্ধি হয়েছে। লবণের দাম বৃদ্ধি হওয়ার কারণে তাদের চামড়া সংরক্ষণে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে। তো তারা বলছেন যে আগে লবণ ছিল 850 টাকা কেজি, 850 টাকা বস্তা, সেই লবণ এখন 1100 টাকা থেকে শুরু করে 1150 টাকা। এই জন্য তাদের চামড়া সংরক্ষণে অনেকটাই বিপাকে পড়তে হবে বলে তারা বলছেন। এবং এখানকার ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে 3-4 দিন পর থেকে দেশের 35 থেকে 40টি জেলার লবণযুক্ত চামড়া আসবে এবং সপ্তাহখানিক পর থেকে ঢাকার ট্যানারি মালিকরা এখানে আসবেন এবং তখনই কিন্তু চামড়া কেনা বেচা আরও সরগরম হয়ে উঠবে। এবং তারা বলছেন যে চলতি বছর আসলে নগদেই চামড়া বেচা কেনা করবেন এবং চামড়া বেচা কেনা করে চলতি বছর তারা লাভবান হবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার ব্যবসায়ী। অনেক ধন্যবাদ নাজমুল আপনাকে। পশু কোরবানি শেষে পরিচ্ছন্নতার ব্যাপারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। তিনি রয়েছেন রাজধানীর হাজারীবাগ এলাকায়। শান্ত, পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে সেটি কি সবে মেনে চলছেন কিনা? সরেজমিনে আপনি কি দেখছেন? আমরা এই মুহূর্তে হাজারীবাগে আছি এবং এখানে কিন্তু পরিচ্ছন্নতা যে অভিযান সিটি কর্পোরেশনের সেটি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম ট্রাক রয়েছে, সেই ট্রামটাকে কিন্তু ময়লা যেগুলো রয়েছে আবর্জনা এবং বর্জ্য সেগুলো কিন্তু ট্রাকে তোলা হচ্ছে এবং সেগুলো যে এখান থেকে মাতুয়াইল যে ডাম্প স্টেশন সেখানে কিন্তু সেই ময়লাগুলো দিয়ে আসা হচ্ছে। এবং বলতে হবে যে এখানে যে সড়কে যে আবর্জনাগুলো ফেলা হয়েছে সেই আবর্জনাগুলো একটি জায়গায় নিয়ে আসা এবং সেখান থেকে
এই ড্রাম ট্রাকের মাধ্যমে ময়লাগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ কিছু সিস্টেম লস, অর্থাৎ সময়ের যে একটি বিষয় সেটি আমরা তারতম্য দেখেছি। বিশেষ করে এই যে আমরা হোল অর্ডারটি দেখছি সেটি কিন্তু প্রায় 45 মিনিট এখানে অপেক্ষমান ছিল এই ট্রাকের জন্য, অর্থাৎ এখান থেকে ট্রাকটি লোড করে নিয়ে মাতুয়াইল স্টেশনে রিফিল করে ফেলে দিয়ে এসে আবার এখানে আসতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটি এলাকায় যদি এরকমভাবে দীর্ঘসূত্রিতা হয় সেক্ষেত্রে যে সময়সীমার মধ্যে সিটি কর্পোরেশন এই আবর্জনা বা গার্বেজগুলো সরানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটি আসলে অনেকটাই চ্যালেঞ্জিং মনে হচ্ছে আমার কাছে। এবং এখানে কয়েকজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আসলে এই ময়লার ক্ষেত্রে সরানোর ক্ষেত্রে যদি আরও বেশি উদ্যোগী হতো এবং স্বাভাবিকভাবে যদি পরিকল্পনা যদি সঠিকভাবে করা হতো, একসাথে যদি 5-6টি ট্রাক আসতো সেটা হয়তো এই এলাকাটি পরিষ্কার করে দিতে পারত। শান্ত দেখছিলাম, পরিচ্ছন্নতার কাজ চলছে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, ঈদের আনন্দের সঙ্গে রাজধানী জুড়ে শুরু হয়েছে পরিচ্ছন্নতার বিশাল এক কর্মযজ্ঞ। আরও খবর জানবো, উত্তরাতে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, মূল সড়ক থেকে কি বর্জ্য সরানো গেল কিনা, পরিবেশ নিয়ে কি বলছেন সেখানকার স্থানীয়রা? ছোঁয়া, মূলত মূল সড়কগুলোতে সেভাবে এখন আর বর্জ্য কোরবানির যে বর্জ্য সেগুলো নেই। মূলত যে সকল গলিপথগুলো রয়েছে কিংবা যে সকল সরু পথ ছিল বিভিন্ন বাসাবাড়ির সামনের যে বর্জ্যগুলো সেগুলোকে নিয়ে এসে অস্থায়ীভাবে যেখানে ডাম্পিং করা হয়েছে, অর্থাৎ যেখানে রাখা হয়েছে সেগুলো দু একটি জায়গায় তা করা হয়েছে, সেটি মূলত বিভিন্ন সড়কের উপরে। এবং সেখান থেকেই আমরা দেখছি যে খুব দ্রুতই বড় ট্রাকে করে সেগুলো আবার মূলত আমিনবাজার যে ল্যান্ডফিল্ড রয়েছে সিটি কর্পোরেশনের, অর্থাৎ কেন্দ্রীয় যে ময়লার ভাগাড়টি রয়েছে সেখানে দ্রুতই সেগুলো স্থানান্তর করা হচ্ছে। তো আমরা এখানে উত্তরায়ও এসে দেখেছি যে এখান থেকেই সেই ময়লাগুলো ইতিমধ্যেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা মহাখালী সহ আরও বেশ কিছু এলাকাতে ঘুরেছি এবং সেখানেও আমরা একই চিত্র দেখেছি। প্রায় কয়েকশো কর্মী নিরলসভাবে তারা কিন্তু কাজ করছেন। সিটি কর্পোরেশনের যে সকল আনাচে কানাচে যে সকল জায়গায় কোরবানি দিয়েছেন সাধারণ মানুষ, তাদের সেই পরিত্যক্ত যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহ করে এই ধরনের এরকম যে স্টেশনগুলো রয়েছে সেখানে এনে ডাম্পিং করছেন এবং এখান থেকেই মূলত বড় যে ল্যান্ডফিল্ড রয়েছে, অর্থাৎ যে ময়লার ভাগাড় রয়েছে বড়, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এলাকার যে সকল সাধারণ মানুষ রয়েছেন তাদের সাথেও কথা বলছিলাম এবং তাদের সুযোগ সুবিধা অসুবিধার কথাও জিজ্ঞেস করছিলাম। তারা বলছেন যে গতবারের ন্যায় এবারও কিন্তু অনেকটা গোছানোভাবেই এই যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি চলছে এবং তারা কোরবানির পরপরই মূলত সেগুলো যখন বস্তাবন্দি করে রাখছিলেন তারপরে সিটি কর্পোরেশনের লোকজন এসে সেগুলো নিয়ে গেছে। ফলে তাদের সে ধরনের আগের মতো যে দুর্ভোগ কিংবা দুর্দশা সেটি এখন আর খুব একটি চোখে পড়েনি। অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। রাত 2টার মধ্যেই ঢাকার 2 সিটিকে কোরবানির বর্জ্যমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেই লক্ষ্যে বেলা 12টার পর থেকেই 2 সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণ শুরু করেছে বলেও জানান তিনি। দুপুরে মিরপুর 12 সেকশনের ডাম্পিং স্টেশন থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দ্রুত রাজধানীকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনের নির্ধারিত সময়ের আগেই বর্জ্য অপসারণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, এই কার্যক্রমে মোট 16,000 কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন। এছাড়াও বিভিন্ন ধরনের 752টি যানবাহনের মাধ্যমে বিরতিহীন এই কার্যক্রম চলবে। এ সময় ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম সিটি কর্পোরেশনের নিয়ম মেনে নগরবাসীকে বর্জ্য অপসারণের সহায়তার জন্য আহ্বান জানান। কুরবানির যে বর্জ্য সংগ্রহ করে 12 ঘন্টার মধ্যে অপসারণ করে ল্যান্ডফিল্ডে নিয়ে গিয়ে ব্লিচিং পাউডার স্যাভলন দিয়ে পরিষ্কার করে নগরবাসীকে স্বস্তি দিবে। সরকার ঘোষিত 12 ঘন্টার মধ্যে যেই বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে, আমরা আশা করছি প্রথম দিনে তার আগেই আমরা শেষ করতে পারবো। ত্যাগের দীক্ষায় পশু কোরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছেন মুসল্লিরা। রাজধানীর বিভিন্ন সড়ক কিংবা অলিগলিতে চলছে পশু কোরবানি। মুসল্লিরা বলছেন, আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্যই এই ত্যাগ। ঈদ আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। অনেকেই কোরবানির পর নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করেছেন। পবিত্র ঈদুল আজহা, ঈদের নামাজ শেষে প্রথম কাজ দ্রুত পশু কোরবানি করা।
একটু তেজি পশু হলে তো কথাই নেই, তাকে কোরবানির জন্য প্রস্তুত করতে বেগ পোহাতে হয় বেশ খানিকটা। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলি গলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও হয়েছে পশু কোরবানি। কোরবানি দেখতে ভিড় করে বাড়ির সবাই, ছোটদের উচ্ছ্বাস যেন কিছুটা বেশি। কোরবানি করছেন এমন মুসল্লিরা জানান, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন তারা। এই আনন্দ ভাগ করে নিতে চান সমাজের সর্বস্তরের মানুষের সাথে। আমরা বিশ্বাস করি যে এই কোরবানিটা আমাদের মুক্তির পথ পাবে আখিরাতি। আমরা যারা মালিক তারা এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আশা করবো সারাটা বছর যেন সমস্ত মানুষ গরিবদের পাশে থাকে এবং মিলেমিশে যেন সবাই থাকার তৌফিক দান করে। এমনি তো আমরা জাতি কষাইতো না, এই কোরবানি আসলে বাদে ওই সময় আর কি এই আনন্দ ফুর্তিতে কাটি। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। আলহামদুলিল্লাহ ভালো কোরবানি দিতেছি, আমাদের কাছে ভালো লাগতেছে, গরু জবাই দিতেছি। পশু কোরবানি শেষে সিটি কর্পোরেশনের জন্য অপেক্ষা না করে ব্যক্তি উদ্যোগে কোরবানির স্থান পরিষ্কার করেছেন অনেকে। আমরা নিজেরাই আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখছি, ময়লা ফালানোর জন্য করার জন্য ব্যাগের ব্যবস্থা রাখছি। এবং মালিক ফেলার থেকে বলা হয়েছে যার যার বজ্র, যার যার পলিথিন আছে, কোম্পানি পলিথিন দিছে, যার যার পলিথিন রাখতে, আমরা যার যার পলিথিন রাখছি। বছর ঘুরে ত্যাগের বার্তা নিয়ে মুসলিম উম্মার দাঁড়ে দাঁড়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিবের বিভেদ ভুলে প্রত্যেকে হবে পরের তরে, প্রতিটি দিন হবে ঈদের দিনের মতো আনন্দময়, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আর পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে ধর্মীয় এই উৎসব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষায় দোয়া করা হয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদের সকালে ঝলমলে রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার শঙ্কা উড়িয়ে শুভ্র নীলাকাশ। খুশি মনে মুসল্লিরা সাত সকালেই জাতীয় ঈদগার পথে। একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা, বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাতে। ৩৫,০০০ মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগায়। ছিল না নিরাপত্তার কোনো ঘাটতি। নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ, দায়িত্ব পালন করে মানুষদেরকে নিরাপত্তা দিতে পারতেছি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, দেশের প্রতি ভালোবাসা। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে শামিল হন কয়েক হাজার মুসল্লি। এজন্য কিছুটা জট লেগে যায় প্রবেশ পথে। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সকাল 7:30টায় শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ, ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। বাবা মা নেই, বাবা মায়ের জান্নাতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখে, সেই সাথে আমার পরিবারকেও সুখে এবং শান্তিতে রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। বাংলাদেশের জন্য দোয়া করছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। হাম, দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকট থেকে মুক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আকুতি ছিল তাদের প্রার্থনায়। কামনা করা হয় দেশের শান্তি, সমৃদ্ধি। হামের কারণে অনেক বাচ্চারা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি চাই যে আমাদের দেশকে আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশের যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে, যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সকল অন্যায় ব্যবচার সবকিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। জাতীয় ঈদগায় বাবা মার সাথে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই এগিয়েছিল। খেলাধুলা করব, গরু জবাই দেখব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাই মিলে একসাথে ঘোরাফেরা, অনেক ঘোরাঘুরি করব, খাবার দাবার খাবো। অনেক ভালো লাগলো এখানে নামাজ পড়ে, আমরা অনেক শান্তি থেকে নামাজ পড়তে পারলাম। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। ত্যাগের মহিমায় কোরবানির সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে যাক সবার মাঝে। দূর হোক সব সংকট, বিভেদ ভুলে এগিয়ে যাক ঐক্যবদ্ধ বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সকালে ঈদের নামাজ শেষেই প্রধানমন্ত্রী যান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, যেখানে শায়িত তারেক রহমানের প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান প্রয়াত পিতামাতার সমাধিতে। মোনাজাতে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে সীমিত পরিসরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণ করেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে। সমাধি প্রাঙ্গণ থেকে বেরিয়ে জিয়া উদ্যানের একপাশে অপেক্ষমান সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই, বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান যান বনানী কবরস্থানে। প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন। এরপর বনানী সামরিক কবরস্থানে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। সামরিক কবরস্থানে শায়িত বিডিআর হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন সরকার প্রধান। পরে গুলশানে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে তারেক রহমানের পক্ষে ঈদ শুভেচ্ছা জানান। তিনি দেশবাসীকে এবং সারা পৃথিবীর মিল্লাতে ইসলামিয়া মুসলিম জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাই শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করেছি। দেশের উন্নতি, সমৃদ্ধি, উন্নয়নের জন্য মঙ্গল কামনা করে আজকে আমরা দোয়া করেছি। বলেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে সাধারণ মানুষ। মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদুল আজহা উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এই আহ্বান জানান। বলেন, ঈদুল আজহার ত্যাগের আদর্শ ধারণ করতে হবে। বিভেদের বদলে ঐক্য, হিংসার বদলে সহমর্মিতার চেতনায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। রাষ্ট্রপতি দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতন থাকার আহ্বান জানান। পরে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইজিপি সহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনা সদস্যদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এ সময় সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। জাতীয় সংকট এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সেনাবাহিনীর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। প্রীতিভোজ শেষে মাননীয় প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরে ইউনিট প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ওই জন্য আপনাদেরকে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। সদস্য হচ্ছে
সে কারণে নিশ্চয়ই আপনারা যে আমরা হামের সংক্রমণে প্রাণ গেছে আরও 5 শিশুর। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 8 শতাধিক। ঈদের এই আনন্দের দিনটিতেও সন্তানকে বুকে জড়িয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। তবে ক্রমান্বয়ে এই সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মাস্ক পরা ও পরিচ্ছন্নতা সহ ব্যক্তিগত সতর্কতায় জোর দিচ্ছেন অভিভাবকরা। কথা ছিল ঈদের দিনটি বাবা মায়ের সাথে আনন্দে মাতবে 8 বছরের পরশমণি। অথচ হামের উপসর্গ নিয়ে সকাল থেকেই বিভিন্ন হাসপাতাল ঘুরে অবশেষে ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করছেন বাবা মা। মনে অজানা ভয়, আতঙ্ক। কিন্তু আজকে 3 দিন ধরে যে হাম হয়েছে মুখের মধ্যে সারা শরীরে হয়েছে। ওরা আজকে হসপিটাল নিয়েছি মাওতাল মেডিকেল, পরে ওখান থেকে এখানে পাঠাইছি। হামের রোগীতে সয়লাভ সারা দেশের হাসপাতালগুলো। পর্যাপ্ত শয্যার অভাবে আইসোলেন ওয়ার্ডে। ঈদের দিনেও তাই আদরের সন্তানকে নিয়ে অভিভাবকদের এই ছোটাছুটি। চোখে গোটাগুলো উঠছে, চোখের ভিতরে অনেক লাল, আর চোখ জ্বালাপোড়া করে, ও ডলে সারাদিনই কান্না করে, পায়খানার রাস্তায় জ্বালাপোড়া করে, বমির সাথে রক্ত যায়। ঈদ তো আমাদের যে আমার 2টা বাচ্চা, 2টা যমক বাচ্চা বাড়িতে, ওরা থুয়েছে, ওরাও অসুস্থ, ওরা অন্য ধরনের রোগ, এটা এক ধরনের। ঈদ না করতে পারলেও বাচ্চা তো সুস্থ আছে, এই জন্য ভালো আছে। বাসা অসুস্থ দেখতে, এই জন্য আমরা সবাই বাড়িতে যাইতে পারতেছি না। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত 877 জন। অবশ্য ক্রমান্বয়ে এই সংখ্যা কমে আসছে বলছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে এবং টিকা আমরা ক্যাম্পেইন শেষ করিনি। 21 তারিখ থেকে রুটিন ওয়ার্ক আবার চলছে টিকাদান। প্রত্যেকটা বাচ্চাকে ডেকে ডেকে আমরা টিকা দেবো। আল্লাহর রহমতে গতকালই তো 1000-এর নিচে এসে পড়েছে, মৃত্যুর সংখ্যা কমে এসেছে। আমরা আশা করি যদি ঈদের সময় বেশি মাখামাখি না করে থাকে, আক্রান্ত বাচ্চাদের, সুস্থ বাচ্চাদের কাছে যদি না নিয়ে থাকে, তাহলে একদম ফল ডাউন হয়ে যাবে ইনশাল্লাহ। সরকারি হিসাব অনুযায়ী এবার ঈদে 1.5 কোটিরও বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। বিভিন্ন জেলায় ছুটি কাটাচ্ছেন তারা। এই গণজমায়েতের পর হামের প্রকোপ এক দফা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় এবারের বিশেষ আকর্ষণ ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। মূলত নামের কারণে সাড়া ফেলা এই মহিষটিকে দেখার জন্য ভিড় করছেন দর্শনার্থীরা। দুপুর পর্যন্ত চিড়িয়াখানায় তেমন ভিড় দেখা যায়নি, তবে পশু কোরবানির ব্যস্ততা শেষে বিকেলে অনেকেই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাবেন বলে আশা করা হচ্ছে। সকাল থেকেই শিশুদের নিয়ে অনেকে চিড়িয়াখানা ঘুরে বেরিয়েছেন। বেশিরভাগই ভাইরাল মহিষ দেখতে খাঁচার সামনে জড়ো হন। এছাড়াও শিশু থেকে বয়স্ক সব বয়সী দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বাঘ, সিংহ, হাতি, জিরাফ, বানর, হরিণ, জলহস্তী সহ বিভিন্ন বন্যপ্রাণী। শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। নগর জীবনের একঘেয়েমি পেরিয়ে প্রিয়জনদের সঙ্গে কিছুটা আনন্দঘন সময় কাটাতে দর্শনার্থীদের এই ভিড়। বাচ্চাকে সাথে নিয়ে এখানে আসলাম। আসলে দেখতেছি যে চিড়িয়াখানার ভিতরে ডোনাল্ড ট্রাম্প যে মহিষটি দেখতে পেলাম। আমার বাচ্চাও দেখে অনেক আনন্দিত, আমিও দেখে ভালো লাগলো। আর আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে আসছি, অনেক কিছু দেখতেছি, ভালোই লাগতেছে, আনন্দ উপভোগ করতেছি। বাচ্চার সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করতেছে। এখানে এই যে সিংহ দেখাইছি, এই পাশে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাইছি, এই পাশে বানর দেখাইছি, আদার্স ঘুরতেছি আর কি। ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণা। আমরা সরাসরি যুক্ত হব কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী এহসানুল কুতুবী। কুতুবী, আজকে ঈদের দিন আবার দীর্ঘ ছুটি রয়েছে, কক্সবাজারের পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি কেমন? ছোঁয়া, আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারে স্বাভাবিকভাবে ঈদের দিন যে পরিমাণ পর্যটক থাকার কথা, সে পরিমাণ পর্যটক অনেকটা কম। এবং তবে ঈদের দিন হিসেবে স্থানীয় যারা দর্শনার্থী আছেন তারা সহ মিলে হাজারো পর্যটকের সমাগম আমরা দেখতে পাচ্ছি। আমি সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। এখান থেকে আমার যতদূর চোখ যাচ্ছে, অর্থাৎ বেলা গড়িয়ে সন্ধ্যার আগে আগে পর্যটকদের যে চাপ সেটি মূলত বাড়ছে। কারণ হচ্ছে যে সারাদিন প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে অনেক পর্যটক বা অনেকেই যারা দর্শনার্থী তারা বিচে আসতে চাননি। এবং যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে, এই মুহূর্তে ঠান্ডা হাওয়ায় সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য কক্সবাজার সমুদ্র সৈকতের যে বিশাল বিশাল ঢেউ, বিশাল এই সৈকত দেখার জন্য
মনোমুগ্ধকর একটি সুন্দর মুহূর্ত কাটানোর জন্যই মূলত সবাই ছুটে এসেছেন। অনেক ধন্যবাদ এহসান আপনাকে। ঈদের দিনে পুরো দেশ যখন ব্যস্ত উৎসবের আমেজে, সেদিনও থেমে নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। সান মারিনোর বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ঈদের দিন সকালে অনুশীলন করেছে জামাল মুরসালিনরা। ভিন্ন এক আমেজে ঈদের দিন উদযাপন করেছেন লাল সবুজের প্রতিনিধিরা। পরিবার প্রিয়জন থেকে দূরে ক্যাম্পেই আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন সতীর্থদের সাথে। সামনেই সান মারিনোর বিপক্ষে মাঠের লড়াই। নতুন কোচ টমাস ডুলির অধীনে তাই বিশ্রামের বিন্দুমাত্র সুযোগ নেই ক্যাম্পে থাকা ফুটবলারদের। ঈদের দিন সকালে শুধু নামাজের সময়টুকুই যা বিরতি, এরপরই উৎসবের রং পেছনে ফেলে লাল সবুজের প্রতিনিধিরা ছুটে গেছেন চেনা সবুজ মাঠে। উৎসবের মোহ ত্যাগ করে দেশের জার্সি রাঙাতে জয়ই এখন সবচেয়ে বড় উৎসব ফুটবলারদের কাছে। পরপর 3টা ঈদ বাসার বাইরে করা, তো এটা আসলে টাফ। তারপরেও দেশের হয়ে আমরা প্রতিনিধিত্ব করছি। মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর এবার। চেনা মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে আবারও সাফ মিশনে নামছে বাংলাদেশ। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচে ফিদাদের প্রতিপক্ষ মালদ্বীপ। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রতিপক্ষ মালদ্বীপ শুরুতেই ভারতের কাছে তারা হজম করেছে 11টি গোল। সেই বিধ্বংসী হার যেন অনেকটাই তছনছ করে দিয়েছে মালদ্বীপের রক্ষণভাগকে। তাদেরও লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে প্রথম ম্যাচের হারের ক্ষত ভুলে যাবার। অন্যদিকে দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাটলা শিশুরা। ডন বস্কো মাঠে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।